একদিকে বিদ্যুতের দাম বাড়ছে, অন্যদিকে বিদ্যুৎই মিলছে না। আর যখন বিদ্যুৎ যাচ্ছে, সবচেয়ে বেশি অন্ধকারে পড়ছে কারা? ঢাকা নয়, বড় শহর নয়, দেশের গ্রাম। প্রশ্ন হচ্ছে, একই দেশের মানুষ একই বিল দেওয়ার পরও আলোর ভাগে এত বৈষম্য কেন? আপনি আর আপনি বন্ধু মিলে একটি বড় রুই মাছ কিনলেন, দাম দিলেন সমান সমান, কিন্তু রান্নার পর দেখা গেল বড় বড় পেটির টুকরোগুলো আপনার বন্ধু নিয়ে গেল, আর আপনার ভাগে পড়লো শুধু লেজ আর কাঁটা। বিদ্যুৎ খাতের বর্তমান চিত্রটা অনেকটা এমনই। দেশের বিদ্যুতের ঘাটতি যখন ৩,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে, তখন শহরকে সচল রাখতে সেই ঘাটতির বড় চাপ গিয়ে পড়ছে গ্রামের উপরে। গত সোমবার রাত ৮টা পর্যন্ত সর্বোচ্চ লোডশেডিং উঠেছিল ৩,৭৫৭ মেগাওয়াটে। এর আগের দিনও ছিল ৩,৬৭১ মেগাওয়াটের মতো। অর্থাৎ এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, পরপর কয়েকদিন ধরেই পরিস্থিতি ভয়াবহ। কিন্তু আসল প্রশ্ন এখানেই, এই ৩,০০০-এর বেশি মেগাওয়াট লোডশেডিং হচ্ছে কোথায়, কেন হচ্ছে? ঢাকার ডিপিডিসি ও ডেস্কো এলাকায় মিলিয়ে লোডশেডিং তুলনামূলকভাবে সীমিত রাখার চেষ্টা চলছে। ফলে ঘাটতির বড় অংশ সামলাতে হচ্ছে পল্লী বিদ্যুতের আওতাধীন অঞ্চলগুলোকে। অর্থাৎ শহরে আলো যতটা সম্ভব ধরে রাখতে গিয়ে গ্রামের ফিডারগুলোতে বেশি সময় বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে। আর এর বাস্তব চিত্র আরো কঠিন। হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় কোথাও কোথাও দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ উঠেছে। চা বাগান, কৃষি, সেচ, ছোট শিল্প, দোকানপাট সব কিছুর উপর পড়ছে এর সরাসরি প্রভাব। যে কৃষক শেষের জন্য বিদ্যুতের উপর নির্ভর করেন, তার জন্য কয়েক ঘন্টার লোডশেডিং মানেই শুধু অন্ধকার নয়, মানে উৎপাদন ব্যাহত হওয়া, বাড়তি খরচ এবং শেষ পর্যন্ত আয় কমে যাওয়া। এখানে আরো বড় একটি প্রশ্ন আছে। দেশে তো বিদ্যুৎ কেন্দ্রের অভাব নেই। গত ১.৫ দশকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়াতে বিপুল বিনিয়োগ হয়েছে। তাহলে কেন্দ্র থাকার পরও বিদ্যুৎ নেই কেন? কারণ বিদ্যুৎ কেন্দ্র বানানো আর সেই কেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। গত কয়েক মাস ধরে গ্যাস সরবরাহের সংকট বিদ্যুৎ উৎপাদনকে চাপে রেখেছে। ব্যয়বহুল জ্বালানি তেল দিয়ে উৎপাদন বাড়ানোর সুযোগও সীমিত, কারণ সেখানে খরচ অনেক বেশি। এর সঙ্গে যোগ হয়েছে কয়লা, ডলার, আমদানি এবং অর্থ প্রবাহের সংকট। সবচেয়ে বড় কথা, বিদ্যুৎ খাতের আর্থিক সংকট এখন উৎপাদন সংকটে রূপ নিচ্ছে। এ বছরের জুন থেকেই বিদ্যুতের দাম আবার বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC বড় খুচরো বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করেছে। অর্থাৎ গড়ে বেড়েছে ১৬.৬৮%। পাইকারি পর্যায়ে দাম ৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৮ টাকা ৩৯ পয়সা, বৃদ্ধি করে ১৯.৮৫%। সহজ করে বললে, আগে আপনি যদি এক মাসে ১,০০০ টাকার বিদ্যুৎ ব্যবহার করতেন, একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও গড়ে প্রায় ১,১৬৭ টাকা দিতে হবে। কিন্তু দাম বাড়ানোর পরও যদি বিদ্যুৎ না থাকে, তাহলে সাধারণ মানুষের প্রশ্নটা খুব স্বাভাবিক, বাড়তি টাকা যাচ্ছে কোথায়? এখানে ঢুকতে হবে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটিতে, বকেয়া। বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা জমে থাকায় অনেকে বেসরকারি কেন্দ্র প্রয়োজনীয় জ্বালানি কিনতে এবং পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে সমস্যায় পড়ছে। ২০২৬ সালের বিভিন্ন পর্যায়ের তথ্য বিদ্যুৎ খাতের বকেয়া ও সরকারি অর্থ সংকটের বড় চিত্র উঠে এসেছে। অর্থাৎ সমস্যাটি শুধু বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা নয়, কেন্দ্র চালানোর মতো অর্থ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। আরেকটি শব্দ আছে যেটি সাধারণ মানুষ খুব একটা শুনতে চান না, ক্যাপাসিটি চার্জ। মানে কি? আপনি একটি বিদ্যুৎ কেন্দ্র বানালেন, সেই কেন্দ্র সব সময় বিদ্যুৎ উৎপাদন না করলেও নির্দিষ্ট চুক্তির আওতায় কেন্দ্রের সক্ষমতার জন্য অর্থ দিতে হয়। ফলে একদিকে কেন্দ্র বসে থাকছে, অন্যদিকে তার আর্থিক দায় তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা অনেকটা এমন একটা বাড়ি বানিয়েছি, কিন্তু বাড়িতে থাকার আগে রান্নার গ্যাস, খাবার আর পানির ব্যবস্থা কতটা নিশ্চিত করেছি সেটা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবিনি। ফলে এখন বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু জ্বালানি নেই, ক্ষমতা আছে কিন্তু উৎপাদনের টাকা নেই, বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে কিন্তু পুরো সিস্টেম চালানোর মতো আর্থিক সক্ষমতা চাপে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। আর এখানেই শহর গ্রামের বৈষম্যের বিষয়টি সামনে আসে।
সন্ধ্যার সময় শহরের চাহিদা যখন সবচেয়ে বেশি থাকে, তখন তুলনামূলক ব্যয়বহুল জ্বালানি ব্যবহার করে উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হয়। কারণ ঢাকা ও বড় শহরের বিদ্যুৎ সরবরাহ সচল রাখা অর্থনীতি, অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সেবার জন্য জরুরি। কিন্তু সেই অতিরিক্ত উৎপাদন ধরে রাখার খরচও কম নয়। তাই চাহিদার চাপ কমে গেলে উৎপাদন ও কমানোর প্রবণতা থাকে। আর এর বড় ধাক্কা গিয়ে পড়ে গ্রামীণ বিতরণ ব্যবস্থায়। ফলে গ্রামের মানুষের কাছে প্রশ্নটা দাঁড়ায়, আমরা কি শুধু বিল দেওয়ার সময় দেশের সমান নাগরিক, নাকি বিদ্যুৎ পাওয়ার সময়ও সমান নাগরিক? কারণ একজন শহুরে গ্রাহক এবং একজন গ্রামের কৃষক দুজনই বিদ্যুতের জন্য টাকা দেন, কিন্তু বিদ্যুৎ সরবরাহে যদি একজন দীর্ঘ সময় আলো পান আর অন্যজন দিনের পর দিন লোডশেডিংয়ে থাকেন, তাহলে সেখানে শুধু বিদ্যুৎ সংকট নেই, আছে বন্টন ব্যবস্থার প্রশ্ন। বিশেষজ্ঞদের একটি বড় উদ্বেগ এখানেই। বিদ্যুতের ঘাটতি সাময়িকভাবে ম্যানেজ করা সম্ভব, কিন্তু যদি ঘাটতি মোকাবিলার সহজ পথ হিসেবে বারবার গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং চাপানো হয়, তাহলে এর অর্থনৈতিক ক্ষতি বহু গুণ বাড়তে পারে। কারণ গ্রাম মানেই শুধু বসত বাড়ি নয়, গ্রাম মানেই কৃষি, গ্রাম মানেই সেচ, গ্রাম মানেই পোল্ট্রি, গ্রাম মানেই ক্ষুদ্র শিল্প, গ্রাম মানে খাদ্য উৎপাদনের বড় অংশ। একটি সেচ পাম্প নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ না পেলে কৃষক ডিজেল ব্যবহার করতে পারেন, তাতে উৎপাদন খরচ বাড়বে। সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত বাজারে গিয়ে পণ্যের দামের সাথে যুক্ত হতে পারে। একইভাবে একটি ছোট কারখানা যদি নিয়মিত বিদ্যুৎ না পায়, তাহলে উৎপাদন কমবে, জেনারেটরের খরচ বাড়বে, শ্রমঘণ্টা নষ্ট হবে, শেষ পর্যন্ত সেই চাপও ভোক্তার উপরেই আসবে। অর্থাৎ লোডশেডিং শুধু বাতি নিভিয়ে দেয়া না, এটি অর্থনীতির একটি চেইনকে ধীর করে দেয়, স্লো করে দেয়। আর বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাবও এখানেই। বিদ্যুতের দাম বাড়লে শুধু বাসাবাড়ির বিল বাড়ে না, শিল্প, বাণিজ্য, সেচ, পরিবহন, উৎপাদন খরচেও তার প্রভাব পড়ে। জুনের নতুন কাঠামোয় বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের জন্য আলাদা হারে দাম বেড়েছে। কিছু ব্যবহারকারী শ্রেণীতে বৃদ্ধির হার আরও বেশি। ধরুন একটি কারখানার মাসিক বিদ্যুৎ খরচ 1 লাখ টাকা। বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তার উৎপাদন খরচও বাড়বে। সেই বাড়তি খরচ পুরোপুরি ব্যবসায়ী নিজের পকেট থেকে দেবেন এমনটা বাস্তবে খুব কমই হয়। তার একটি অংশ শেষ পর্যন্ত পণ্যের দামে চলে আসে। তাহলে দেখা যাচ্ছে একই সমস্যার কয়েকটি স্তর আছে। গ্যাসের সংকট আছে, জ্বালানির দাম বেশি, ডলার ও আমদানি ব্যয় আছে, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া আছে, ক্যাপাসিটি চার্জের চাপ আছে, আর সব শেষে আছে অসম বন্টনের সমস্যা। এই সব কিছু মিলে যে সংকট তৈরি হয়েছে, সেটাকে শুধু লোডশেডিং বললে আসলে পুরো ছবিটা ধরা পড়ে না। এটি এখন বিদ্যুৎ খাতের আর্থিক, জ্বালানি এবং ব্যবস্থাপনাগত সংকটের সম্মিলিত ফল। তাহলে সমাধান কি? প্রথম কাজ হতে পারে রেশনিং ব্যবস্থাকে আরও ন্যায্য করা। যেখানে সম্ভব শহরের অপ্রয়োজনীয় ও বিলাসী বিদ্যুৎ ব্যবহার কমিয়ে সেই সাশ্রয় গ্রামীণ উৎপাদন নির্ভর এলাকায় কাজে লাগানো যেতে পারে। কারণ একটি শহরের অতিরিক্ত আলো জ্বালানো আর একটি গ্রামের সেচ পাম্প চালু রাখা দুটির অর্থনৈতিক গুরুত্ব এক নয়। দ্বিতীয়ত, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পরিশোধের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা দরকার। শুধু দাম বাড়িয়ে সমস্যার সমাধান হবে না। কারণ গ্রাহকের কাছ থেকে বেশি টাকা নেওয়ার পরও যদি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি কিনতে না পারে, তাহলে পুরো ব্যবস্থাই আবার একই জায়গায় ফিরে আসবে। তৃতীয়ত, গ্যাস অনুসন্ধান ও দেশীয় জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে। কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেই যদি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন নড়বড়ে হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের জ্বালানি নিরাপত্তা এখনো যথেষ্ট শক্তিশালী নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিদ্যুৎ খাতে সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট সেটি দেখলে হবে না, দেখতে হবে সেই বিদ্যুৎ কতটা নির্ভরযোগ্য, কতটা সাশ্রয়ী, কোন অঞ্চলে কতটা যাচ্ছে, কোন শ্রেণীর মানুষ কতটা পাচ্ছে এবং সেই বিদ্যুতের দাম শেষ পর্যন্ত কে দিচ্ছে।
কারণ বিদ্যুৎ শুধু একটি পণ্য নয়, এটি কৃষকের সেচ, শ্রমিকের কারখানা, শিক্ষার্থীর পড়ার আলো, রোগীর হাসপাতাল, ব্যবসায়ীর দোকান এবং একটি দেশের অর্থনীতির চলমান চাকা। তাই শহরকে আলোয় রাখতে গিয়ে যদি গ্রামের মানুষকে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই, আমরা কি শুধু বিদ্যুৎ উৎপাদনের হিসাব করছি, নাকি বিদ্যুতের ন্যায্য বন্টনের হিসাবও করছি? শেষ কথা খুব সহজ, একই দেশের মানুষ যদি একই রাষ্ট্রের বিদ্যুৎ বিল দেয়, তাহলে আলোর অধিকারেও বৈষম্য থাকার কথা নয়। কারণ একটি দেশের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তার রাজধানী শুধু আলোকিত থাকে না, শেষ প্রান্তের ঘরটিতেও আলো পৌঁছায়। গ্রামের অন্ধকার যদি শহরের আলো জ্বালিয়ে রাখতে হয়, তাহলে সেই আলো যত উজ্জ্বলই হোক, বিদ্যুৎ ব্যবস্থার কোথাও না কোথাও অন্ধকার থেকেই যাচ্ছে।